क्यों? पानी बहुत ऊपर चला गया। छाती को আমাদের কিন্তু এই নদীটা ক্রস করতে হবে। अगर हम लोग एक रॉक मिस किया ना तो आपको पानी लेकर जाएगा। এমন কিছু দেখাবো এবং নিজেরাও এমন কিছু দেখবো যেটা এর আগে কখনো আমরা দেখিনি। মাফলং স্যাক্রেড ফরেস্টের যে এন্ট্রি পয়েন্ট ছিল সেখান থেকে প্রায় হাফ কিলোমিটার সোজা রাস্তা দিয়ে নেমে এলে এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার ডেভিড স্কট ট্রেলের ট্রেকিং পয়েন্টের। এটাই কিন্তু স্টার্টিং পয়েন্ট। এখন এক্স্যাক্টলি 10টা বাজে আমরা ট্রেকিং স্টার্ট করলাম। ট্রেকিংয়ের খরচাটা একটু প্রথমেই বলে দিই। গাইড চার্জেস হচ্ছে 1550 রুপিস, এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 30 রুপিস করে, অর্থাৎ দুজনের 60 রুপিস, আর ক্যামেরার জন্য নিল 50 রুপিস। টোটাল 1660 রুপিস আমাদের দুজনের লাগলো। আপনারা যদি এই ট্রেকটা করতে চান তাহলে সকাল 7টা থেকে চালু হয় বিকাল 5টা পর্যন্ত। তবে ওই 4টে-5টার সময় এলে ফুল ট্রেক হয় না, তখন হাফ ট্রেক করতে হবে। ফুল ট্রেক করতে গেলে কিন্তু দুপুরের মধ্যেই আসতে হবে, মানে ম্যাক্সিমাম 3টের মধ্যে এলে তো মানে এনারা করান যেটা শুনলাম। তারপরে আপনাদের ক্ষেত্রেও পসিবল হবে না, যেহেতু 16 কিলোমিটারের ট্রেকটা। তো আমরা যা স্টার্ট করলাম আর আমরা স্লিপার পরে যাচ্ছি, বর্ষাকাল, নদী পার হতে হবে, তাই জন্য শু পরতে বলছিল, বাট জানি না কি হবে। একটু স্লিপারিও এখন থেকেই দেখতে পাচ্ছি, কিছুটা ঘাস কিছুটা পাথরের উপর দিয়ে যাচ্ছি এখন। ডেভিড স্কট ট্রেলটার নাম কিন্তু হয়েছে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর ডেভিড স্কটের নাম অনুযায়ী। উনি যখন এখানে পোস্টেড ছিলেন উনি একটা রুট ইনভেন্ট করেছিলেন যেটা আসাম থেকে ডাইরেক্টলি বাংলাদেশকে কানেক্ট করে। টোটাল 100 কিলোমিটার রুট ছিল, যেটা এখন বাংলাদেশের সিলেট নামে পরিচিত। তারই একটা পার্ট এই 16 কিলোমিটার কিন্তু এই ট্রেকটা এখন ট্যুরিস্টদের কাছে ভীষণ পপুলার এবং মেঘালয়ের কিন্তু ওল্ডেস্ট ট্রেক রুটসের মধ্যে একটা। দূরে যদি ভালোভাবে দেখেন 3খানা পাহাড় দেখা যাচ্ছে, সব থেকে পিছনের এবং উঁচু পাহাড়ের টপে একটা টাওয়ার দেখা যাচ্ছে। ওটা আমাদের এক্সিট পয়েন্ট। দেখেই জাস্ট হালকা করে ভয় পেয়ে গেলাম, এতটা দূর। আর 16 কিলোমিটার একটা না হয়তো আমরা করিনি, মনে পড়ছে না কখনো করেছি বলে। যদিও এটা মডারেট ট্রেক, মানে ওরকম আপহিল অতটা না, জাস্ট এই 16 কিলোমিটার মধ্যে 3 কিলোমিটারই আপহিল, বাকিটাই ডাউন আর স্ট্রেট, তাই একটু ভয়টা কম লাগছে। বাট ওইটা ডিস্টেন্সটা যখন খালি চোখে দেখছি মারাত্মক দূর মনে হচ্ছে। যখন আপনারা এই ট্রেক রুট দিয়ে হাঁটবেন বাঁদিকে কিন্তু পুরো মাউন্টেন ভিউ পাবেন, আর নিচে একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ উমিয়াম রিভার। এবং ঠিক উপরে একটা দেখুন ভিউ পয়েন্টও করা আছে। আজকে তো ওয়েদার হালকা ক্লাউডি, বুঝতেই পাচ্ছেন দেখে, তাই আর ভিউ পয়েন্টে গিয়ে লাভ নেই। এই ট্রেক রুটে কিন্তু মাঝে মধ্যে লোকাল লোকেদেরও দেখতে পাবেন, তাদের নিচে কাজ আছে। এরকম নয় যে একদম ট্রেক রুটটা ফাঁকা ফাঁকা। এখন জুন মাসের ফার্স্ট উইক, হালকা ঝিরিঝিরি বৃষ্টি চালু হলো। জুলাই এবং অগাস্ট মাসে কিন্তু প্রচুর বৃষ্টি হয়। সেপ্টেম্বরে যদি আসেন হালকা বৃষ্টি পাওয়ার চান্স আছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো একদম ড্রাই সিজন, এখানে বৃষ্টি হয় না, তো তখন কিন্তু ভালো ভিউটা এনজয় করতে পারবেন। বাট যেহেতু আমরা ফোকাস করছি মনসুন মেঘালয়াতে, তাই আমরা বর্ষাতেই এসেছি। আমাদের আজকের যে গাইড আছে না, তার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি আমরা, মজাদার মজাদার জিনিসপত্র। আপনারা জানেন মেঘালয়তে এই রুলসটা আছে যে বিয়ের পর কিন্তু ছেলেরা বাড়ি ছেড়ে চলে যায়। আমাদের ক্ষেত্রে যে রুলসটা পুরো আলাদা। এখানে কি হয় যে যা কিছু ইনকাম করবে ছেলেরা সমস্ত কিছু তাদের বাড়িতে দিয়ে দিতে হয়, মানে নট ম্যান্ডেটরি, বাট বেশিরভাগ ক্ষেত্রেই কী হয় মা বাবাকে দিয়ে দিতে হয়। এবং বিয়ের আগে মা বাবা এবং বিয়ের পরে কিন্তু বউ, মানে ছেলেরা কিন্তু একটা চামচ পর্যন্ত পায় না এখানে সম্পত্তির। প্লাস কি হয়, এখানে যদি আপনি প্রেম না করেন, মানে আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে, যদি না খুঁজে পান, তাহলে চিরকুমার থাকতে হবে আপনাকে। মানে কোনো অ্যারেঞ্জ ম্যারেজের গল্প কিন্তু মেঘালয়ে নেই, অর্থাৎ এখানে কেউ সিঙ্গেল থাকতেই পারবে না। একদম মেয়ে খুঁজে প্রেম করে তারপরই বিয়ে করতে হবে।
এই রুটটা দিয়ে কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগছে। প্রথম 5 কিলোমিটারের মধ্যেই এই রাস্তাটা পড়ে, এখন আবার জোরে বৃষ্টিটা এলো তাই। তবে যেটা গাইড বলছিল সেটা হচ্ছে আপনারা যদি অক্টোবর নভেম্বর মাসে এই ট্রেকটা করেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, কারণ কোনো বৃষ্টি নেই, কোনো সাপ ব্যাং জোঁক এই সময়ের কোনো ভয় থাকবে না, আপনারা খুব রিল্যাক্সে ট্রেকটা করতে পারবেন। তার উপরে ওয়েদারও ভালো পাওয়া যায়। একমাত্র বর্ষাকালেই প্রচণ্ড বৃষ্টি হলে কিন্তু এই ন্যাচারাল ওয়াটারফলসগুলো, হিডেন ওয়াটারফলসগুলো তৈরি হয়। এখান থেকে আর 1 কিলোমিটার বাকি, মানে প্রথম 5 কিলোমিটারের যে স্ট্রেচটা সেটা কমপ্লিট করার জন্য। বর্ষাকালে আগের বছর মনে আছে আপনাদের যে আমরা জুলাই মাসে একটা ট্রেক করেছিলাম ন্যাচারাল সুইমিং পুল মেঘালয়তে। আমরা ভেবেছিলাম এবারে হয়তো ওয়েদার ক্লিয়ার পাবো, কিন্তু সেই রেনকোট পরেই আমাদেরকে করতে হলো। বর্ষাকালে যদি আপনারা আসেন ডেফিনেটলি ছাতা, রেনকোট, এই টুপি এগুলো অবশ্যই নিয়ে আসবেন। আর এখনও পর্যন্ত হেঁটে যেটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে যে শু পরে আসার থেকে স্লিপার বা এই টাইপ জুতো পরে এলে বেশি ভালো হয়, কারণ আমাদেরকে কিন্তু বারবার জলটা মারিয়ে মারিয়ে ক্রস করতে হচ্ছে, সেখানে ওয়াটারপ্রুফ শু না হলে কিন্তু প্রবলেম আছে। বলতে বলতেই কিন্তু একটা স্মল রিভারের কাছে আমরা চলে এসেছি। দেখুন এটাকে এখন ক্রস করতে হচ্ছে। এটা যদি ভালো আপনারা ওয়াটারপ্রুফ শু না পরে আসেন তাহলে কিন্তু প্রবলেম হবে। আমি যেরকম এরকম জুতো পরে এসেছি আর ও স্লিপার পরে এসছে। নদীর স্রোত কিন্তু বেশ ভালোই, তো সাবধানে। শুধু একটা ভুল হয়ে গেছে, আজকে যদি আমি বেসিক্যালি হাফ প্যান্ট পরে আসতাম তাহলে খুব ভালো হতো। আমাদের কিন্তু এই নদীটা ক্রস করতে হবে, বাট ভাববেন না এই নদীর ওপর দিয়ে ক্রস করতে হবে। একটা ব্রিজ আছে, এই নদীতে কিন্তু পর্যটকদের স্ট্রিক্টলি স্নান করা প্রোহিবিটেড, কারণ প্রায় 2 মাস আগে একটা খুব খারাপ ইনসিডেন্ট এখানে ঘটে গেছে, যেটা আপনারা এখানে এলেই জানতে পারবেন। সো এখন বুঝতেই পারছেন জলের স্রোত কীরকম আর জলের কালারটাও কীরকম হয়ে গেছে বৃষ্টির জন্য। আমরা কিন্তু 5 কিলোমিটার ট্রেক কমপ্লিট করে পৌঁছে গেছি অঙ্কিনার ব্রিজে। যদি আপনারা হাফ ট্রেক করেন এটাই কিন্তু হাফ ট্রেকের লাস্ট পয়েন্ট, এবং এই ব্রিজ দিয়েই ক্রস করে আমাদেরকে ওই পারে যেতে হবে। আমরা এই যে 5 কিলোমিটার ট্রেকটা করলাম, বিন্দু মাত্র আমাদের অসুবিধা হয়নি, কষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। আর এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে স্লিপার পরে এসেই ভালো করেছি, বিশেষ করে বর্ষাকালে। আপনারা যদি ড্রাই সিজনে আসেন তখন শু অবশ্যই পরে আসবেন, বর্ষায় অবশ্যই স্লিপার পরে আসবেন, কোনো সমস্যাই হবে না, কারণ সবসময় জলের মধ্যে দিয়ে আসছি, জুতো ভিজে গেলে খুব সমস্যা হতো। আর এই যে ব্রিজটা দেখছেন এটা রিসেন্টলি রিপেয়ারও করা হয়েছে, এবং সাসপেনশন ব্রিজ বললো না, কিন্তু স্লিপারিও আছে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সাবধানে যেতে হবে। এই ব্রিজটা থেকে ভিউটা একবার দেখুন। আর এনারা হাফ ট্রেক করছেন তাই এখান থেকেই চলে যাবেন। আর এদিকেরও ভিউটা একবার দেখুন, দারুণ। আর একটা ইনফরমেশান যেটা শুনলাম, ব্রিটিশরা যখন ব্রিজটা তৈরি করেছিলেন ওই দিকে কোথাও একটা ছিল, সেটা ভেঙে গিয়েছে। লোকাল মানুষরা কিন্তু এই ব্রিজটা নিজেদের সুবিধার জন্য তৈরি করেছেন। দেখুন আর একটা ন্যাচারাল ওয়াটারফলস। আর হাফ ট্রেক করতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 47 মিনিট। এখন বাজে 11টা 47। फुल ट्रैक तो नहीं होगा, क्यों? पानी बहुत ऊपर चला गया, छाती तक इतना तक भर गया है? हाँ बहुत भर गया। आपका टिल हियर? हाँ। हम गए नहीं, अगर हम गए होते तो उधर होते। हाँ क्योंकि करंट लेकिन बहुत यहाँ तक हाई है, वाटर करंट नहीं हो पाएगा वो। क्या करे फिर? हम लोग ने बहुत ट्राई किया, जो लोकल लोग है ना विलेज से, वो भी ट्राई किया पर नहीं हुआ। उन लोग से भी लोकल नेटिव लोग वो भी नहीं कर सकता है, बहुत ऊपर चला गया पानी, रेस भी नहीं कर सकता है। कि जाने का मन है देखने के लिए? आप हाँ लोग जाओ। देखने के लिए मन है। ना तो देखने तो बनता है, बहुत अच्छा है, व्यू तो बहुत अच्छा मिलेगा, पर क्रॉस तो नहीं कर सकता। কতটা খারাপ লাগে বলুন তো এরকম কিছু হলে। আমরা কতটা আশা করেছিলাম, কালকে আমরা এখানে এসে হাফ ট্রেক না করে চলে গেছি যাতে আমরা আজকে ফুল ট্রেকটা করতে পারি। কালকে ওয়েদারও বেটার ছিল, তার জন্য আমরা বুলস ট্রেকটা করলাম। আজকে ফুল ট্রেকটা করার এত ইচ্ছা ছিল, বাট সবই দেখুন নেচার গডের খেলা, সবই ওপরওয়ালার খেলা। এত বৃষ্টি হলে কারোরই সাহস হয় না ওই নদীটা ক্রস করার, এতটা জল বলছে। তো আমরাও রিস্ক নেব না, বাট দেখতে যাচ্ছে ওই স্পটটা, কারণ বলছে ওই জায়গাটা খুবই সুন্দর দেখতে। চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য
মানে অবর্ণনীয়। আমার ভাষা নেই, খুব একটা ভাষা দক্ষতাও নেই, যেটা দেখি আপনাদেরকে সেটাই বলি। আমার নিজের চোখে শান্তি হচ্ছে, এত অপূর্ব লাগছে চারদিকের ভিউগুলো। আমরা মনে হয় সেই জায়গাটায় পৌঁছে গেছি যেখানে নদীটা ক্রস করতে হবে, বাট নদীর যা আওয়াজ আসছে দেখি কীরকম ভয়ঙ্কর লাগছে আগে। अच्छा ये नदी क्रॉस करना पड़ेगा बाबा। দেখুন চারদিকে জলে জলমগ্ন। ও ট্রাই করতে যাচ্ছে, দেখা যাক কি হয়, কতটা জল আছে, কোথায় পা দেবে সেই জায়গাটা হচ্ছে মেন। সাবধানে কিন্তু, তুমি যেও না, आगे वो जाक वही मेटर बेसी साहस। अगर हम लोग एक रॉक मिस किया ना तो आपको पानी लेकर जाएगा। That is the force, because this water it's not come only from the one village, different. You can see the waterfalls. It comes from Lebanon. It comes different. আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে এই জলটা আসছে বলে ওরা রিস্ক নিতে বারণ করছে। বৃষ্টিটা পুরো বন্ধ হয়ে গেল, রোদের আলোও বেরোচ্ছিল, কিন্তু আমাদের ট্রেকটা হলো না। তাই আমাদের তরফ থেকে সাজেশান থাকবে, বর্ষাকালে এই ট্রেকটা করার প্রয়োজন নেই, কারণ হঠাৎ করে বৃষ্টি চলে এলে নদীতে জল বেড়ে গেলে এরা কিন্তু আর করাবে না। আর হাফ ট্রেক ফুল ট্রেক যাই বলুন, 500 টাকার ডিফারেন্স আছে, কিন্তু টাকাটা ম্যাটার করে না। এই যে রুটটা আমরা এক্সপ্লোর করতাম, আপনাদের সামনে তুলে ধরতাম, সেটাই কিন্তু দরকার ছিল। বাট আমাদের মনটা সত্যি খুব খারাপ, আমরা এখন ফিরে যাচ্ছি। এই ট্রেকটা কিন্তু খুব একটা কষ্ট হওয়ার কথা ছিল না। মাফলং থেকে আপনারা শুরু করবেন, 16 কিলোমিটার যাওয়ার পরে ল্যাট মাফলং বলে একটা জায়গা আছে, সেখানে এক্সিট পয়েন্ট, ওখানে আপনাদের জন্য গাড়ি ওয়েট করবে। কিছুটা কষ্ট হবে, তারপর গাড়িতে গিয়ে উঠে আপনারা চেরাপুঞ্জির দিকে বা যেখানে যাবেন সেটা বেরিয়ে যাবেন। কিন্তু হাফ ট্রেক করার পরে কি হলো, আমরা যেখানে গেলাম সেখান থেকে আবার একই রুটে ফিরে আসতে হচ্ছে, তাই আবার কিছুটা আপওয়ার্ডস, তার জন্য কোথাও না কোথাও কষ্ট হচ্ছে। আর টু বি ভেরি অনেস্ট, হাফ ট্রেক পর্যন্ত গিয়ে খুব একটা এনজয় আমরা করিনি, আমাদের যে বিশাল আহামরি কিছু লেগেছে সেরকমও লাগেনি। ফুল ট্রেকটা করলে একটা অ্যাডভেঞ্চার হতো, একটা ভালো হতো। দেখুন, বুকের মধ্যে কষ্ট দুঃখ চেপে হাসি মুখে কাটিয়ে দেওয়ার নাম জীবন, কিন্তু ব্লগিং না। তাই যেটা খারাপ লাগে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ফিলিংস থেকে বুঝতেই পারছেন যে মনটা খারাপ। এখন আমরা আপওয়ার্ডসে হাঁটছি। যদি চান একটু তাড়াতাড়ি পৌঁছাতে, আপনারা কিন্তু এরকম শর্টকাট রুটও ট্রাই করতে পারেন, বাট একটু স্টিপ আছে। যারা ফুল ট্রেক করবেন তারা কিন্তু 8 কিলোমিটার যাওয়ার পরই একটা টয়লেট পাবেন, যে জায়গাটার নাম হচ্ছে ম্যাগি পয়েন্ট, কারণ ওখানে ম্যাগি পাওয়া যায়, অর্থাৎ টুকটাক খাবারও পেয়ে যাবেন। যারা হাফ ট্রেক করবেন তাদের ক্ষেত্রে কিন্তু নেচারই ভরসা। দুপুর 2টোর সময় আমরা আবার স্টার্টিং পয়েন্টে ফিরে এলাম। আমরা আজকে টোটাল ডিস্টেন্স কভার করেছি 14 কিলোমিটার, কারণ হাফ ট্রেক 5 কিলোমিটার, আরও এক্সট্রা 2 কিলোমিটার আমরা নদীর কাছে গিয়েছিলাম। তো টোটাল 7 কিলোমিটার আপ অ্যান্ড 7 কিলোমিটার ডাউন। সাজেস্ট করব নভেম্বর ডিসেম্বর মাসে আসুন, ড্রাই সিজনে আসুন এবং ফুল ট্রেকটা করুন। আর একটা কথা, যেহেতু আমরা হাফ ট্রেকই করতে পারলাম, আমাদের কিন্তু এক্সট্রা টাকাটা রিফান্ড করে দেওয়া হলো। ট্রেক কমপ্লিট করে মাফলং থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি লাইটলুম ক্যানিয়নের উদ্দেশ্যে। আমাদের অন্য আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে তার জন্য রিস্ক নিচ্ছি না। আমরা লাইটলুম ঘুরে আজকে আমরা যেখানে ফাইনাল ডেস্টিনেশন সেখানে চলে যাব। এই রাস্তা দিয়ে কাল থেকে আমরা 2-3 বার গেছি এসেছি, শুধুমাত্র ট্রেকটা চক করে পড়ে। এখন যেহেতু ফ্রি হয়ে গেছি, হাতে সময় আছে, তাই এখানটা না দাঁড়িয়ে যে থাকতে পারলাম না, এত সবুজ। রোড সাইড না খুব একটা ভালো রেস্তোরাঁ নেই এই রাস্তার মধ্যে, তাই ছোটখাটো দোকান টোকান আছে, এখান থেকেই ঝালমুড়ি টুকটাক জিনিসপত্র বিস্কিটস এই সমস্ত খেয়েই কাটাচ্ছি।
আমরা প্রায় লাইটলুম ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 4 কিলোমিটার বাকি। আর রাস্তার যা সৌন্দর্য, জাস্ট অসাধারণ। প্রায় 5টা বাজে আমরা লাইটলুম ভিলেজে এন্টার করলাম, এবং এন্টার করার সাথে সাথে ওয়েদারটা কিরকম হয়ে গেল একবার দেখুন। পুরোটাই মেঘে আচ্ছন্ন হয়ে গেল। মানে আমাদের ভাগ্যটা কতটা খারাপ, কিছুক্ষণ আগে পর্যন্ত ভ্যালি ভিউ গুলো পাওয়া যাচ্ছিল, রোদ ছিল, আর এখন পুরোটাই জাস্ট এরকম হয়ে গেল। এটা হচ্ছে পার্কিং এরিয়া, জাস্ট এইটুকুনি ক্লিয়ার। সামনেটা একবার দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা রাস্তা দিয়ে আসার সময় যে ভিউটা পাচ্ছিলাম, ওই ভিউটাই নাকি এখান থেকে পাওয়া যায়। ওখানেই দাঁড়িয়ে গেলে হতো। আর এখানে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আপনারা এখানে এলে কিন্তু ঘোড়ায়ও চড়তে পারেন, যেরকম দার্জিলিং এর মেলে হয়। জাস্ট এইটুকুনি রাউন্ড দেওয়া হবে, 100 টাকা করে নেবে পার পার্সন। পার্কিং ফি 50 টাকা দেওয়াই বেকার হয়ে গেল। জাস্ট এলাম, কিচ্ছু দেখতে পেলাম না। এখান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, দ্যাট ইজ নংজরুং। ওখানে আমাদের আজকে একটা হোমস্টে বুক করা আছে, সেখানে আজকে থাকবো। এবং যদি ভাগ্য ভালো হয় আপনাদেরকে এমন কিছু দেখাবো এবং নিজেরাও এমন কিছু দেখবো যেটা এর আগে কখনো আমরা দেখিনি। এখানে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে লোকাল মানুষরা কিন্তু লোকাল সবজি বিক্রি করছেন। ফুলকপি না বাঁধাকপি? বাঁধাকপি না? হ্যাঁ, কিतना करके? 3 piece only 30 rupees. 3 piece only 30 rupees? বাহ। এইরকম গাড়ি আমরা মেঘালয় এসে অনেকবার দেখলাম। ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, কি কিউট দেখতে। এই গ্রামে প্রচুর বাচ্চা, মানে রাস্তাঘাটে এত বাচ্চাকে দেখতে পাচ্ছি আমরা। এই দেখুন, হোমস্টে পৌঁছানো লাস্ট 5 কিলোমিটারের মধ্যে এরকম মাঝে মাঝে একটু খারাপ রাস্তা কিন্তু আছে। খারাপ রাস্তা বলতে কি, একদম বাঁদিকটা দেখুন পাহাড় আছে, পাহাড়গুলোকে কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। তার সাথে এরকম বর্ষায় কিছু রাস্তা ক্ষয়ে ক্ষয়ে গেছে। তো এই জায়গাটা যদি সেলফ ড্রাইভ করে আসেন, একটু সাবধানে আসবেন। আমরা প্রায় হোমস্টের কাছে পৌঁছে গেছি। আমাদের হোমস্টের নাম হচ্ছে পামেলাস মাউন্টেন ভিউ হোমস্টে। গুগল ম্যাপ দেখাচ্ছে আর 50 মিটার। ইওর ডেস্টিনেশন ইজ অন দ্য রাইট। তাহলে একটু আগেই হবে। পেয়ে গেছি আমরা বোর্ড দেখতে, রাইট সাইড নিপনজি, রাইট সাইড, ইয়েস, পামেলাস মাউন্টেন ভিউ হোমস্টে, ইয়েস। আচ্ছা, এটা কিন্তু পিওর একটা অফবিট জায়গা। এখানে একদমই লাক্সারি বলে কোনো বস্তু নেই। আমরা জাস্ট একটা রাত কাটানোর জন্য এখানে এসেছি। আর এই হচ্ছে পামেলাদি, আর এই হচ্ছে আমাদের হোমস্টে রুম। এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, অর্থাৎ 3 জনের অ্যাকোমোডেশন। এই হচ্ছে রুম, এবং রুমের মধ্যে কিন্তু কোনো রকম অ্যাটাচড ওয়াশরুম নেই। ওয়াশরুম যেতে গেলে কিন্তু আপনাদেরকে বাইরে যেতে হবে। এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই বুঝতে পারবেন না। আমরা কিন্তু ইন্টারনেটে এই কটেজটা দেখেই বুক করেছিলাম, এবং কটেজের রুমটা একবার দেখুন। জাস্ট একটা ডবল বেড আছে, আর জায়গাটার নাম নংজরুং। আর এই ভিউ পয়েন্টটা একবার দেখুন, এখান থেকে যা লেভেলে সানরাইজ ভিউ পাওয়া যায় না, এটা দেখার জন্যই আমরা এসেছি। রুমের মধ্যে কিন্তু আর তেমন কিচ্ছু নেই, জাস্ট বসার জায়গা আছে। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই বাইরেও কিছু দেখাতে পারবো না। দিস ইজ পামেলা দি, এই হোমস্টের ওনার। এরকম একটা অফবিট, মানে রিমোট জায়গা বলা যায়, এরকম জায়গায় এসে যে ইনি ইংলিশটা বোঝেন এবং আমাদের সাথে কমিউনিকেট করতে পারছেন। এবং আমরা যবে থেকে বাড়ি থেকে ঠিক করেছি এই জায়গায় আসবো, তখন থেকে উনি আমাদের হেল্প করছেন। আজকে বৃষ্টি হচ্ছে, আজকে হচ্ছে না, এরকম ভাবে। আমাদের কালকে আসার কথা ছিল, উনি এতটাই হেল্পফুল। আমরা রাত্রি মানে সন্ধ্যাবেলা ওনাকে বললাম যে আমরা আসতে পারছি না, উনি একটুকু মাইন্ড করেননি। যেমন হেসে, স্মাইলিং ফেস অলওয়েজ, ওরকম ভাবে হেসে আমাদেরকে বললেন যে কোনো প্রবলেম নেই, আপনারা কালকে আসুন। এটা হচ্ছে এই প্রপার্টির ওয়াশরুম। দেখুন, এখানে কিন্তু শাওয়ার বা গিজারের ফেসিলিটি নেই। এইভাবে দিদি জল ঢেলে দিচ্ছেন। সায়েল স্টোরি শুধুমাত্র লাক্সারিয়াস হোমস্টে বা প্রপার্টিতেই থাকে না, এইরকম অফবিট রিমোট জায়গাতেও কিন্তু থাকে, এবং সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে। এখান দিয়ে নিচে নামার রাস্তাটা দেখুন, পুরোটাই একটা বড় গাছের গুঁড়িকে সিঁড়ির মতন করা হয়েছে, তার সাথে বাঁশের সাথে বাঁশ দিয়ে রেলিং বানানো হয়েছে। দারুণ। প্রথমবার মেঘালয়ের কোনো অফবিট জায়গায় এসে একদম র ভিলেজ লাইফ এক্সপিরিয়েন্স করছি। পামেলাদের কিচেনে ঢুকে গেছি। এখানে পামেলাদি এই চাটনিটা বানাচ্ছে, এগুলো হচ্ছে ওয়াইল্ড পেপার, অনেকগুলো আছে। একটা মুখে দিতে বললো, দিলাম, আমার জিভের টেস্টটাই চেঞ্জ হয়ে গেল। তার সাথে লঙ্কা, নুন, এইসব দিয়ে একটা
চাটনি বানানো হচ্ছে, এটা নাকি খুব টেস্টি। दादा आप हमेशा टूरिस्ट लोगों के साथ एकदम टूरिस्ट पॉइंट पे ही घूमते हो और जब भी हम आते हैं ये सब जगह आते हो, कैसा लगता है आपको? स्पेशली आप लोगों के लिए आता हूँ। अभी तो मैं बस अपना एक्सपीरियंस जो है, इतना अच्छा ड्राइवर्स है उन लोगों को प्रोवाइड कराता हूँ टूरिस्ट को। स्पेशली आप लोगों के लिए ही आया हूँ। पहले भी अच्छा लगा है, ये बार 5 टाइम है मेरा आप लोगों का साथ। अच्छा लग रहा है। मेघालय का ये ऑफबीट जगह आप लोगों के साथ मेरे को भी देखने को मिल रहा है। ऊपर से टूरिस्ट को भी मैं दिखा सकूंगा। एकदम एकदम। আর আমাদের গরম গরম কফি, আর দাদা তো চা অলরেডি খাচ্ছেই। দিদি এখানে আসতেই কিন্তু আমাদের বললো চা খাবে কি কফি খাবে। এই যে আতিথেয়তাটা Exactly. মেঘালয়ে প্রথমবার আমরা পাচ্ছি, এত বেশি আতিথেয়তা। কোথাও না কোথাও সেই নর্থ বেঙ্গলের হালকা করে ফিলটা আমরা হ্যাঁ। এখানে পাচ্ছি। আমাদের জীবনে কত কমপ্লেন, এই নেই ওই নেই, এখানে এসে বুঝলাম যে আমরা অনেক সুখী, জানেন তো। এখানে রানিং ওয়াটার নেই, জল বৃষ্টির জলকে সংরক্ষণ করে সেটা বাথরুম বা স্নান করা এই সমস্ত বিভিন্ন কাজে লাগে। উইন্টারের সময় এখান থেকে প্রায় 30-40 মিনিটস হেঁটে রিভারে গিয়ে জল আনতে হয় ডেলি। টুরিস্টরা যখন এখানে আসেন তাদেরকে জল খাওয়ানোর জন্য 1 লিটার 1 টাকা করে কিনতে হয়। বুঝতে পারছেন কতটা কষ্টকর লাইফ, আর আমরা আমাদের লাইফ নিয়ে কমপ্লেন করি। তাই জল নষ্ট করবেন না, যেখানেই যান না কেন। এগুলো তো নাই, যেখানেই যান না কেন জল নষ্ট করবেন না। আর কখনো পারলে এই লাইফটাও একটা এক্সপিরিয়েন্স করে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন এই মানুষগুলোর কাছ থেকে। আচ্ছা, পামেলা দি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। দিদি সে আপনারাই সবাই আসুন। দেখেছেন এতটা কষ্ট করে মানুষটা বাংলা শিখেছেন এইমাত্র কিভাবে। এখানে একটা খাতায় পাতায় আমাকে বললেন যে যেটা আপনি শেখাচ্ছেন সেটা লিখে দিন। আমি লিখে দিলাম APNARA, আপনারা। এইভাবে উনি শিখে বলছেন, বুঝতে পারছেন। সে ওয়ান্স, আপনারা সবাই আসুন। সবাই আসবেন। আচ্ছা, আমাদের এই হোমস্টেতে এসে কিন্তু একটা স্পেশাল মানুষের সাথে আলাপ হয়েছে। ওর নাম হচ্ছে মিশন ওয়েল, যার জন্য এই জায়গাটা কিন্তু ফেমাস হয়েছে। হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেঘালয় ট্যুরিজম এবং মেঘালয় বা অরুণাচল প্রদেশ বিভিন্ন জায়গায় ওর একটা ভাস্ট নলেজ আছে। ওকে আমরা কিভাবে জানতে পারলাম? খান ঈশা, হয়তো অনেকে চেনেন কি জানি না, ইনস্টাগ্রামার, ফেমাস ইনস্টাগ্রামার। ও এই জায়গাটা এসেছিল এবং ওর সাথে মিট করেছে 2 বার। হঠাৎ করে আমরা ওর একটা রিলস দেখলাম আর আমরা আজকে এখানে আছি। সো হি ইজ দ্য পার্সন যে এই জায়গাটাকে পুরো ফেমাস করেছে থ্রু হিজ ইনস্টাগ্রাম। ওর ইনস্টাগ্রামে ফলোয়ার হচ্ছে 20,000 ফলোয়ার ওর আছে। ওর জন্যই এই জায়গাটা কিন্তু সকলে জানতে পেরেছে। তো ওর সাথে এখন বসে আমরা গল্প করছি, অনেক কিছু জানতে পারছি। আপনারাও এখানে এলে ওর সাথে মিট করতে পারেন। পামেলাদির হাতের টেস্টি টেস্টি গরম গরম ডিনার রেডি। ডাল, আলু আর স্কোয়াশ শাকের একটা সবজি, ডিম ভাজা, আর এটা হচ্ছে ওই চাটনিটা, স্পেশাল চাটনি। জিভে জল আসছে খাওয়ার জন্য, খুব খিদে পাচ্ছে। দিদি, yes, this is mine. নো এগ। Oh, you don't give me egg. Okay. কাল রাত্রে দেখলাম হঠাৎ করে তারা দেখতে পাওয়া গিয়েছে। মনটা প্রচন্ড খুশি হয়ে গেল যে আজকে হয়তো সকালবেলা আমরা সানরাইজ দেখতে পাবো। বৃষ্টিও হচ্ছিল না। এবার ভোরবেলা তখন 3:15 আমরা উঠেছি, হঠাৎ করে দেখলাম বৃষ্টি চালু হয়ে গেল। মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল। সকালবেলা উঠলাম, ওঠার পর হোমস্টে থেকে কিছু দারুণ দারুণ দৃশ্য দেখলাম আমরা, মেঘের খেলা। বাট তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো দিদি বললো আরেকটু ক্লিয়ার হোক তারপরই ভিউ পয়েন্টে যাবো, হয়তো গিয়ে লাভ নেই। কিন্তু এখনো আবার রোদ হয়তো উঠেছে, কিন্তু হালকা সাদা সাদা ফগি ওয়েদার। হোমস্টে থেকে 800 মিটার ডিস্টেন্সে কিন্তু আছে এই ভিউ পয়েন্টটা। এই যে নিচে দিয়ে একটা রাস্তা চলে গেল সোজা, ওখানে আমরা এখন যাচ্ছি। দেখুন এই জায়গাটা একটু ক্লিয়ার হচ্ছে, মেঘের খেলাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, পিছনে ব্যাকড্রপে পাহাড়ের ভিউ। নিচে একটা নদী বয়ে যাচ্ছে আর তার পাশেই রয়েছে প্যাডি ফিল্ড, জাস্ট অসাধারণ লাগছে। আজকে আমাদের যদিও ট্রেক করে নদীতে যাওয়ার কথা আছে, আর ওই নদীটাই মেবি উমগট রিভার, যেটা উমানগড় রিভার, যেটা ডাউকি রিভার, সেটা এটা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের খেলাগুলো দেখতে তো জাস্ট দুর্দান্ত লাগছে। তার সাথে মাঝে মধ্যেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো মেঘে ভরে যাচ্ছে। মানে অদ্ভুত একটা মেঘের খেলা চলছে। এবং এই জায়গাটা আপনারা যদি আসেন, একটাই কন্ডিশন হচ্ছে হাওয়া যদি না চলে এবং ঠান্ডা যদি বেশি থাকে, তাহলে একদম নিচে থেকে মেঘগুলো ওপরে ওঠে, যে দৃশ্যটার জন্যই কিন্তু এই জায়গাটা ফেমাস। তার সাথে তো সানরাইজ ভিউ আছেই।
যদি নিজেরা গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং এর ফেসিলিটি আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, এখানে কিন্তু ড্রাইভারের অ্যাকোমোডেশনও আছে। আর আমরা যেরকম কটেজে আছি, কটেজটা ওই দিক দিয়েও যাওয়া যায় বাসের সিঁড়িটা দিয়ে, অথবা এটা দিয়েও শর্টকাট। এই হচ্ছে কটেজটা। ব্রেকফাস্ট করতে বসেছি, রুটিটা দেখে আমার পায়েলের হাতে রুটির কথা মনে হয়, ঠিক এইরকম শেপেরই বানায়, তবু দিদি যে কষ্ট করে বানিয়েছে এটাই অনেক। তার সাথে এখানে আলুর তরকারি আছে। এখানে যদি আপনারা থাকতে চান, এই যে ছোট্ট কটেজটায় 1500 উইথ ব্রেকফাস্ট পার নাইট ভাড়া পড়বে, এবং নিচের যে বড় রুম ছিল যেখানে দুটো করে বেড আছে ওখানে 1800 পার নাইট উইথ ব্রেকফাস্ট। আর এখানে যদি ভিউ পয়েন্টে আপনারা যান তাহলে পার হেড 30 টাকা করে একটা এন্ট্রি ফি পড়ে, আর গাড়ির জন্য 50 টাকা পার্কিং ফি, এটুকু খরচা। এবার যদি আপনারা শিলং থেকে এখানে আসেন, ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার মতন, আসতে সময় লাগে 2 থেকে আড়াই ঘন্টা, জ্যামের উপর ডিপেন্ড করবে। আর এখানে শেয়ার গাড়িতেও আসা যায় শিলং থেকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে 4-5টা গাড়ি রয়েছে শেয়ার গাড়ি, যেটার ভাড়া নেয় 150 টাকা মতন, এবং এখানে আসতে ওই 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর এখান থেকে যদি শিলং যেতে চান সেটাও ভোরবেলা আপনাদেরকে বেরোতে হবে, 5:30-6টা নাগাদ ওই 4-5টা গাড়ি যায়। এইভাবে আপনারা এখান থেকে শিলং বা শিলং থেকে এখানে শেয়ারে এবং কম খরচায় চলে আসতে পারেন। এবং এখানে যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে অবশ্যই 2 নাইটস থাকতে হবে, না হলে সানরাইজটা ঠিকভাবে উপভোগ করতে পারবেন না। আর সানরাইজ দেখার জন্য বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চ। আমরা বর্ষায় এসেছি একটা রিস্ক নিয়ে, আমাদের এখানে অ্যাকচুয়ালি 2 নাইটসে থাকার কথা ছিল। যারা প্রথম থেকে এপিসোডগুলো দেখছেন তারা জানেন বৃষ্টির কারণে আমাদের একটু প্ল্যান গন্ডগোল হয়ে যায়, আমরা একটা রাত থাকতে পারলাম, তাই আমরা সানরাইজটা মিস করে গেছি। নাহলে হয়তো 2 দিন থাকলে, একদিন চান্স থাকলেও থাকতে পারতো। যদি এখানে আসতে চান, পামেলাদির নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এখানে এলে আরও একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই ড্রিঙ্কিং ওয়াটার ক্যারি করবেন, নাহলে বৃষ্টির জল খেতে হবে। তো এখান থেকে আমরা আবার পামেলাদির সাথে নিচে রিভারে পর্যন্ত দেখতে যাচ্ছি, যেটা উপর থেকে দেখাচ্ছিলাম। এখানে ট্রেকিংও হয়, আপনারা করতে পারেন। আর এখানে মোবাইল নেটওয়ার্কের একটু সমস্যা আছে, মানে কাজ চলে যাবে, বাট যারা ওয়াক ফ্রম মাউন্টেন করতে চান তাদের জন্য বলবো একটু প্রবলেম হলেও হতে পারে। নদীর দিকেই যাচ্ছিলাম, প্রচন্ড জোরে বৃষ্টি এলো। দিদি বললো নদীতে গিয়ে কোনো লাভ নেই, তাই আমরা ভিউ পয়েন্ট থেকেই ব্যাক করছি। ভিউ পয়েন্টটা এখন বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছিল, বৃষ্টিটা না আসলে আরেকটু এনজয় করতে পারতাম, বাট মুষলধারে বৃষ্টি চলে এলো। কালকে সন্ধ্যাবেলা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই ভিউগুলো দেখাতে পারিনি আপনাদেরকে, দুর্দান্ত লাগছে। ভ্যালি ভিউ, মাউন্টেন ভিউ, সব থেকে ভালো হচ্ছে নিচে প্যাডি ফিল্ডগুলো। প্রায় 11টা বাজে আমরা এসে পৌঁছালাম মেঘালয়া স্মিট ভিলেজে। আপনারা যদি গুগলে সার্চ করেন স্মিট মেঘালয়া, আপনারা ঠিক এই ছবিটাই দেখতে পাবেন, রাস্তা আর রাস্তার দুদিকে পাইন গাছ। আর ঠিক এই রাস্তার অপোজিটেই আছে কিংস প্যালেস। আর্কিটেকচারটা বাইরে থেকে একবার দেখুন, এই জায়গাটা অনেকটা ফাঁকা স্পেস আছে, এখানে বসার জায়গা আছে স্টেডিয়ামের মতো, আর এখানে আরেকটা বিল্ডিং আছে। তো পুরো জায়গাটা কিন্তু বেশ শান্তশিষ্ট। প্রায় 12:40 বাজে, আমরা শিলং গলফ কোর্টের ঠিক পাশেই আছি। আর এখানে একটা জায়গায় একটু স্ন্যাক্স করতে ঢুকেছি, খিদে পেয়ে গিয়েছিল। এটা হচ্ছে চিকেন পপকর্ন। শিলং থেকে গুয়াহাটি যাওয়ার পথে একটা রেস্তোরাঁ পড়ে, সর্দারজি দা ধাবা। এর আগেও আমরা এখানে খেয়েছিলাম। আজকে আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, একটু কম আইটেম ছিল, তার সাথে একটা চিকেনের আইটেম নিয়েছিলাম হাফ প্লেট এবং একটা নান। তো আমাদের খেয়ে কিন্তু খুব একটা ভালো লাগেনি, তাই যারা ভবিষ্যতে এখানে আসবেন, এখানে খাওয়ার আগে একটু ভাববেন, যদি অন্য কোনো অপশান পান আমার মনে হয় সেটা ট্রাই করা বেটার হবে আপনাদের। প্রাইসও কিন্তু একটু হাইয়ের দিকেই আছে এখানে। 5 দিনের মেঘালয় ট্রিপ কমপ্লিট করে ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়লাম। আমাদের অবোধ আসামে ট্রেনের টিকিট ছিল, রাত্রি 10টার সময় ছাড়ার কথা ছিল, আর এখন বাজে প্রায় 10টা 10, তো 10 মিনিট লেট। এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কোনো ইনফরমেশন জানার থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, অথবা ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার।